সারা বাংলাদেশ যখন উত্তাল, নির্মম হত্যাকাণ্ড, যখন মুক্তিযুদ্ধের প্রতিটি স্তম্ভকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যখন আইনের অনুশাসন ধ্বংস, জঙ্গিদের উল্লাস, তখন নিশ্চয়ই আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাও বাদ পড়ে নাই। এবং আমি আমার জেলায় যেভাবে দেখেছি, শিবগঞ্জ, ভোলাহাট, বাঙাবাড়ি এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের নেতাকর্মীদের বাসায় ভাঙচুর, অগ্নিকাণ্ড কোনো কিছুই বাকি রাখে নাই। হুম হুম হুম। আমার প্রিয় একটা অনুজ, যার নাম আব্দুল সামাদ, শিবগঞ্জ বাসা, তাকে স্থানীয় জামাত বিএনপি হাত পা কেটে দিয়েছে একদম হত্যার উদ্দেশ্যে। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। আমার প্রিয় দুই স্নেহের অনুজ, জয় বাংলা ক্যাম্পেইনে মাসুদ এবং রাইহান, যাকে রাতের অন্ধকারে স্থানীয় জামাত গোষ্ঠী জঙ্গি বাহিনী বাসা থেকে তুলে এনে কুপিয়ে হত্যা করেছে শুধুমাত্র জয় বাংলা বলার অপরাধে, ক্যাম্পেইনের জন্য। আমার বড় এক ভাই আব্দুল্লাহ মাসুদ, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন, আগেই ওনাকে পঙ্গু করে দিয়েছিলেন শিবির। তারপরে শুধুমাত্র তিনি বেঁচে ছিলেন কোন রকম একটা প্রাণ নিয়ে। সে বড় ভাইকেও বর্তমানে মব সন্ত্রাসের কিং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সক্রিয় শিবির নেতারা পিটিয়ে হত্যা করেছেন। প্রতিটা নেতা কর্মীকে শত শত মামলা, মিথ্যা মামলার হয়রানি শিকার। বাবা 16-17 বছরের একটা ছাত্রলীগ কর্মী, যার নাম নাহিদ, তাকে পুলিশ ধরতে গিয়ে যখন না পেয়েছে বাসায়, তখন তার বাবাকে তুলে এনে আহ মানে আইনের আওতায় এনেছেন। এই যে এই ধরনের নির্মমতা, এই ধরনের অন্যায়, অবিচার, যেগুলো আসলে বলার মতো না। পাশাপাশি এত বেশি হয়রানি শিকার করা হয়েছে যেখানে আমি নিজেও ভুক্তভোগী। ছাত্রলীগের 5 তারিখের পরে আমরা দেখলাম অনেক নেতাকর্মীরা গ্রেপ্তার হলো, অনেকে জেলে যেতে বাধ্য হলো, মানে গ্রেপ্তার করে জেলে নেওয়া হলো, অনেকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, কিংবা আত্মগোপনে চলে যাওয়া, কিংবা হত্যা করে ফেলা। আপনি হত্যার কয়েকটা ঘটনা উল্লেখও করেছেন ইতিমধ্যে। তো এই ঘটনাগুলোতে একটা সংগঠনের সবচেয়ে বড় যে সংকটটা হয় সেটা হচ্ছে চেন অফ কমান্ডটা ভেঙে পড়ে। তখন যোগাযোগের যেরকম হয়তো কি বলে সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি কেউ নাই, হ্যাঁ, তারপরে কি হয়তো আবার আরেকজন আছে, মানে এই যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়, চেন অফ কমান্ডটা ভেঙে যায়। তো 5 তারিখের পরে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন পাড়ি দিয়ে ফেলেছি ইতিমধ্যে, প্রায় 19 মাস। চেন অফ কমান্ড সম্পর্কে যদি একটু আমাকে ধারণা দেন যে এখন কি আহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে, কিংবা যদি আমি বলি যে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যেই সাংগঠনিক যোগাযোগটা সেটা কি নিরবিচ্ছিন্ন ভাবে হচ্ছে কিনা, চেন অফ কমান্ডটা কি পুনর্স্থাপন করা হয়েছে কিনা? আমি যদি এই ব্যাপারে বলি ভাইয়া, তাহলে ট্রুলি যদি বলি, চেইন অফ কমান্ড ভেঙে গেছিল, ব্যাপারটা ঠিক এরকম না। ব্যাপারটা এরকম যে পরিস্থিতিটা ছিল, সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত আগে নিজে বাঁচো, বাঁচো, টিকে থাকো। ঠিক ব্যাপারটা এরকম। যেহেতু দেশে এটা গণ অভ্যুত্থান যারা বলে, প্রকৃতপক্ষে যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, তারা কিন্তু বুঝে গেছে, যে এটা গণ অভ্যুত্থান ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল দেশকে, সার্বভৌমত্বকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। তো সেই জায়গা থেকে মনে করেন যে ওই সময়টা সর্বোচ্চ আঘাতপ্রাপ্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন। তার প্রকৃত কারণটাই বাংলাদেশে সবচেয়ে বড় স্টেক হোল্ডার আওয়ামী লীগ স্বাধীনতার। কেন বলতেছি স্টেক হোল্ডার, সেটা একটু ব্যাখ্যা দিই। দেখেন, বাংলাদেশে আরো বিরোধী পার্টি আছে, যেমন ধরেন একটা বড় পার্টি বিএনপি। কিন্তু 5 তারিখের পরে যেভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক সমস্ত নথিপত্র থেকে শুরু করে, স্ট্যাচু থেকে শুরু করে, মানে ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে, যাকে তাকে ইতিহাসে ঢুকিয়ে দেওয়ার একটা মিথ্যে প্রচেষ্টা চালাচ্ছে, এইগুলোতে বিএনপি কখনো কোনো বাধা দেয়নি, কিংবা এটা মুখোমুখি হয়ে কোনো উত্তর দেয়নি। তার মানে এই নীরবতাটাই কিন্তু অনেক সময় সত্যির হ্যাঁ সূচক শব্দ বলা হয়, ঠিক কিনা? তো সেই জায়গা থেকে আমি বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ডেফিনেটলি স্বাধীনতার স্টেক হোল্ডার, মুক্তিযোদ্ধার স্টেক হোল্ডার। তো সেই জায়গা থেকে আঘাতটাও বেশি এসেছে, এবং আঘাত বেশি আসার কারণেই আমাদের দল বা আওয়ামী লীগ যেভাবে ভেঙে পড়েছিল, ওই সময়টা বাঁচাটা বড় বিষয়। তো যার কারণে একটা যে এলোমেলো অবস্থা, যে যার মতো টিকে থাকার চেষ্টা করেছে,
তো যেহেতু তৃণমূল ওইভাবে মনে করেন আপ টু বোটম পৌঁছানোর মতো শক্তি রাখে না, কিংবা একটা থাকে না যে আহ, মানে ওয়েটা থাকে না। তো যার কারণে আমরা যদি বলি আমরা তৃণমূল, আমি নিজে তৃণমূল, এই জায়গায় একটু হচ্ছে শঙ্কিত, হতাশা এবং আকাঙ্ক্ষা খর্বিত তো হয়েছে। কিন্তু চেন অফ কমান্ড ভেঙে গেছে, ব্যাপারটা এরকম ছিল না। আর বাকি রইলো যে এখন ধীরে ধীরে যত সময় যাচ্ছে, সেই সময়ের সাথে সাথে আমরা কিন্তু একে অপরের সাথে সংঘবদ্ধ হয়েছি, সংযুক্ত হয়েছি, যোগাযোগ হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু পরবর্তীতে একটা সময় পরে এসে কিন্তু হ্যাঁ সুন্দর যোগাযোগও করেছে, এবং তারা মানে ওনারা হচ্ছে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় সহযোগিতাও করতেছে, এটা সত্যি। কিন্তু আমরা যেভাবে হচ্ছে এলিগেন্স দেওয়ার মতো কিছু নেই। দেখেন একটা দেশে হচ্ছে বড় সংগঠনের প্রতিটা নেতা কর্মী অব্দি শীর্ষ নেতারা পৌঁছাতে পারবে না। এটার জন্য এই যোগাযোগটাকে আমি মনে করি আরো গতিশীল হওয়া দরকার, এতটুকুই যথেষ্ট নাই। কেননা আমি আরেকটু ক্লিয়ারলি বলি, সেটা হলো সারা বাংলাদেশে কিন্তু এখন হাজার হাজার মানে যদি বলি তাহলে ভুল হবে, মানে লক্ষ লক্ষ কিন্তু মামলা এখন, মানে বিনা কারণে বিনা অপরাধে আহ যে কাউকে হচ্ছে মামলায় ঢুকিয়ে দেওয়া হয়, হত্যা মামলা বলেন, অগ্নি সন্ত্রাস, যে কোনো মামলায় ঢুকিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের বর্তমানে তৃণমূলের কাছে কিন্তু আইনি সহায়তা সহ ফান্ডিং এর যে ব্যাপারটা, এটা ভীষণ জরুরি। তো আমি এটা বিশ্বাস রাখি যে বাংলাদেশ ছাত্রলীগের আমাদের শীর্ষ নেতারা, যারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, ওনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই সব বিষয়গুলোকে আরো একটু তদারকি করার। আহ পাশাপাশি হচ্ছে জেলা উপজেলা ভিত্তিক মানে কন্ট্রিবিউশনটা না বাড়াতে হবে। ওনারাই কিন্তু যোগাযোগ করেন জেলা, উপজেলা এবং হচ্ছে কলেজ শাখার বিভিন্ন যারা মানে প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করেন, এবং কন্টিনিউয়াসলি কথা হয়, সবকিছুই বলে। এইটা থেকে থেমে গেলে আমার কাছে মনে হয় না যে আহ, খুব একটা মানে ভালো হবে। কারণ দলে এখন কিন্তু যোদ্ধার প্রয়োজন ভাইয়া। তৃণমূল বাঁচলে সংগঠন বাঁচবে, এটা কিন্তু আমি একদম বিশ্বাস করি। তো একদম যারা এই সময়ে লড়াই করতেছে, যাদের কাছে মামলা হামলা হত্যা হুমকি, যাদের হচ্ছে জীবন রোম সাম্রাজ্যের মতো পুরো ছাই হয়ে গেছে, যারা এখনো পরোয়া করছে না, নিঃস্বার্থ ভাবে দলের জন্য কাজ করছে মাঠে, তো তাদের জন্য অবশ্যই একটু হচ্ছে যে আমাদের খেয়াল রাখা উচিত যে তাদের আইনি ব্যাপারগুলা। যেমন আমি আমার জেলার একটা উদাহরণ আপনাকে দিতে পারি, খুব ভালো লাগে আমার, যে আমরা জামাত শিবিরের মতো এলাকায় ভাইয়া আরেকটা কথা, আমরা কিন্তু এখন জান্নাতবাসী, মানে জান্নাতি 3টা এমপি কিন্তু জামাতের, বুঝছেন? তো সে ও আচ্ছা। জায়গা থেকে এইরকম একটা এলাকায় থেকেও আমরা যে উদ্যোগটা নিয়েছি, সেই উদ্যোগটা ভীষণ মানে ভালো আমি মনে করি। আহ আমাদের যে গ্রুপ গুলো আছে, আমরা কিন্তু কোনো উপর মহলের নেতার থেকে কোনো ডোনেশন বা কোনো কিছু নেই না। এই ধরেন আমি স্মৃতি বা আমার মতো আরো 10 জন 15 জন বা 20 জন হুম, আছে, তারা প্রত্যেকেই ছোট 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 একটা অঙ্ক দিয়ে আমরা কিন্তু সেটা ফান্ডিং করে রাখি। এবং যখন হুম, যে হচ্ছে মামলাগ্রস্ত হচ্ছে বা পারিবারিক কোনো সমস্যা, যেমন ধরেন ফেরারি যারা, তাদের তো ঘরে চাল আছে কিনা বা কেমন আছে সেটা দেখারও হুম, দায়িত্ব কিন্তু আমাদের, যে আমাদের জন্য লড়াই করছে, নেত্রীকে ফিরিয়ে আনার জন্য। তো সে জায়গা থেকে আমরা কিন্তু এটা দিয়ে থাকি, খেয়াল রাখি। এবং আমাদের মানে আদালতে হচ্ছে 64 জন উকিল আছেন, যারা হচ্ছে কোনোভাবেই কোনো ধরনের কিছুই নেয় না, সবকিছুতে তারা ফ্রি লড়াই করেন শুধুমাত্র স্বাধীনতা সপক্ষের মানুষগুলোর জন্য। তো মানুষের এই জন্য। সব জিনিসগুলা হচ্ছে আমাদের সেন্ট্রাল বডির তদারকিটা ভীষণ জরুরি। পাশাপাশি আরেকটা বিষয়, আমার মতো কিন্তু অনেকে সর্বহারা আছে যারা হচ্ছে জীবনে কোনো হুম, কিছু করে উঠতে পারেনি। হুম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্রদের কিন্তু ছাত্রত্ব বাতিল করা হয়েছে, এবং মবের ভয়ে বিভিন্ন ভয়ে কিন্তু তারা সেখানে যেতে পারে না। মানে এটা তো আমাদের হুম। মৌলিক অধিকার, আমরা কিন্তু মৌলিক অধিকার খর্ব মানে হারিয়ে ফেলেছি। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলোর জন্য হলেও যারা হচ্ছে রাজপথে কাজ করতেছে তাদের প্রপার দায়িত্ব না নিলেও একটা প্রপার ওয়েতে চলতে হবে, আমার মনে হয় এটা। ধন্যবাদ একেবারেই ভাইয়া। তাই। এবং এই যে তৃণমূলের অনেক অভিযোগ বা অনেক আক্ষেপ রয়েছে, আমরা এটা বরাবরই দেখে এসেছি। তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না বলে একটা ক্ষোভ রয়েছে। যদিও আমি সেদিন আমার আরেকটা লাইভের মধ্যে আমি ইনানের সঙ্গে কথা বলছিলাম, ছাত্রলীগের। আ তো ইনান সেখানে বলছিল যে, "ভাই আমাদের ব্যাপারে ক্ষোভ হওয়াটা অনেক স্বাভাবিক। কারণ কি? যেমন কমিটি দেয়া হচ্ছে, একটা কমিটির জন্য একটা পদের এগেইনস্ট এ দেখা যাচ্ছে, আমি একটা লিস্ট দেখেছি যেখানে ৩৫০ অ্যাপ্লিক্যান্ট আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আজকের সময় যখন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের সবচেয়ে দুঃসময় যাচ্ছে, সবচাইতে কঠিন সময়। এই মুহূর্তে পরিচয় দেয়াটাও জীবনের উপর ঝুঁকি।
সেই সময় 350-র উপরে ক্যান্ডিডেট শুধু একটা পদের জন্য। সেখান থেকে তো আসলে যারা একজনকে লড়াই দিতে হবে। করছে। একজনের বেশি তো দেয়া জি। যায় না। হ্যাঁ? সো এদেরও তো আসলে হাত পা বাঁধা। হয়তো সেই 350 র মধ্যে 200 জনই আসলে যোগ্য। বা আমি বলব 350 জনই যোগ্য। যারা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলে জি। যে আমি এই পদ ক্যারি করতে চাই। আমি ছাত্রলীগের এই দায়িত্ব নিতে চাই। তারা 350 লোকই যোগ্য। কিন্তু কি পদ তো একটা। জি। এখন বিষয় হচ্ছে এই যে আক্ষেপের জায়গাটা। 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় পরিবর্তন এসেছে। আশা করি পরিবর্তন এসেছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাতেও, এই জায়গাটায়। আপনার কি মনে হয় যে তৃণমূলের জন্য আরো বেটার কি করা যেতে পারে এই আক্ষেপের জায়গাটা কমিয়ে আনার জন্য? কারণ গত ১৯ মাস তৃণমূল যা করেছে, এই ঋণ শোধ করা মানে আসলে কোনো কিছুতে সম্ভব না। কিন্তু তাদের ক্ষোভটা কিভাবে আমরা কমাতে পারি? দেখেন, 5ই আগস্টের আগের প্রেক্ষাপট বাংলাদেশ ছাত্রলীগ বলেন বা আমাদের পুরো সংগঠন, মাদার সংগঠন থেকে শুরু করে সবকিছুই যদি চিন্তা করা যায়, সেটা কিন্তু আগের মানে প্রেক্ষাপটটা অন্যরকম ছিল। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে যে সময়গুলা যাচ্ছে, সেই জায়গা থেকে আপনি একটা সুন্দর কথা বলছেন যে এখনো এই সময়েও 350 হচ্ছে জন একটা পদের জন্য লড়াই করছে। তার মানে বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে সেই সংগঠন, যে সংগঠন হচ্ছে জাতির জন্ম দেয়, যে সংগঠন হচ্ছে দেশের জন্ম দেয়, যারা হচ্ছে দেশের সবচেয়ে সংকটময় সময়গুলোতে পাশে থাকে। এবং এই সংগঠন শুধুমাত্র তারাই করে যাদের যদি বলি মানে সহজ ভাষায় বলি, তো যাদের বুকে সাহস আছে, যাদের হচ্ছে এই 12 ইঞ্চি জায়গা জুড়ে পুরোটাই মানে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে ধারণ করে, তারাই করে বাংলাদেশ ছাত্রলীগ। যাদের কাছে কোনো কিন্তু যদি বলে কোনো শব্দ নেই, বাংলাদেশ মানেই বাংলাদেশ। তো সেই জায়গা থেকে 5ই আগস্ট পরবর্তীতে সত্যি কথা বলতে এখন কিন্তু যারা কাজ করছে, তারা প্রকৃত বীর, তারা প্রকৃত আদর্শিক, তারা প্রকৃত স্বদেশ প্রেমিক আমি মনে করি। বাংলাদেশ একদম। ছাত্রলীগে বিগত দিনে আপনার বিভিন্ন সংগঠনের মানুষ এসে জমায়েত বেঁধেছিল, তারা হচ্ছে মুক্ত ছিল বলেন সত্যি কথা বলতে। হ্যাঁ, তারা হচ্ছে আমরাই তাদের লালন পালন করেছি। তো এই মোমেন্টে যদি বলি, সবার তো আর আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব না। একটা পদ, একটা জায়গা সবার জন্যই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সবাই হচ্ছে, অনেকেই আছে এই জায়গার যোগ্য। তো আমি তো সবাইকে দিতে পারবো না বা একজন নেতা সবাইকে দিতে পারবেন না। তো সেই হুম, জায়গা হুম। থেকে আকাঙ্ক্ষার জায়গাটা হয়তোবা সবার থাকবে, বাট আমি এটা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগের যারা সদস্য, তাদের হৃদয়ে অভিমান হইতে পারে, কিন্তু তারা হচ্ছে বেইমান না। আমি এটা বিশ্বাস না, করি। আর সেটা কখনোই বেইমান না করবে না। বলেই হ্যাঁ, আর বেইমান না বলে 5ই আগস্ট পরেও তারা রাজপথে লড়াই করছে। তো সেই জায়গা থেকে যেকোনো একজনকে দিলে এটা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যার সম্মুখীন হইতে পারে। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, বাংলাদেশ ছাত্রলীগের এখন বর্তমানে বেশ কয়েকটা আমি কমিটিও দেখলাম। তো ভালো লেগেছে যে বাংলাদেশ ছাত্রলীগের নেতারা খুব সুন্দর এবং যোগ্য ডাইনামিক লোকজনকে দিয়েছে, যারা হচ্ছে রাজপথে লড়াই করছে, যাদের সাথে তৃণমূলের সাথে সংযোগ রেখেছে, হ্যাঁ, তাদের হুম। হচ্ছে পাশে দাঁড়িয়েছে। তো সেই সব বীরদেরকে, সেই সব হচ্ছে যোগ্য মানুষদেরকে জায়গা তো দেওয়া অবশ্যই উচিত। এবং পাশাপাশি যে ব্যাপারটা হচ্ছে, দেখেন, আগের কমিটি গুলোতে আমি যেটা লক্ষ্য করেছি, বেশ কিছু গুপ্ত আর ওই যে বললাম ইনঅ্যাক্টিভ মানুষ আছে, এবং আহ, কি বলে এটাকে, ওই মানে তারা হচ্ছে স্বজন প্রীতি, স্বার্থন্বেষী যে মহলগুলো জায়গা ছিল, আমার মনে হয় যে সেই জায়গাগুলোকে যদি আমাদের নেতারা মানে বিবেচনা করে দেখেন, তাদের জায়গাগুলো শূন্য করে যারা বর্তমানে কাজ করতেছে, যারা কাজ করতে চায়, বা যারা হচ্ছে আমার নেত্রীকে ফিরিয়ে আনার জন্য জীবন যুদ্ধে মানে প্রস্তুত জীবন দিতে, তাদেরকে কিছুটা হলো আমার ক্যাপাবিলিটি অনুযায়ী বা একজন সদস্যের ক্যাপাবিলিটি অনুযায়ী একটা জেলা উপজেলা মানে যে শাখাকে হোল্ড করতে পারি, মানে ক্যাপাবিলিটি অনুযায়ী। তো সেই জায়গাগুলোতে যদি ছোট ছোট সম্মানজনক জায়গাও দেওয়া হয়, সেটা হয়তো বা মনে হয় যে হয়তো অভিমানের জায়গাটা কমবে। এবং ওই যে একটু আগে আমি বললাম যে দেখেন, দলে এখন কোনো বক্তব্য দেওয়ার মতো মানুষ আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এখন যোদ্ধা। একদম। কথায় আছে না যে সংকটকালীন সময়ে জাতির নেতার জন্ম। আমি মনে আছে, আমি সেটা নিয়ে বলি। লাস্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার, হুম, জঙ্গিদের বাঁচিয়ে রাখার কারিগর, ইনি হচ্ছে লাস্ট যে চুক্তিগুলো করে গেছে, ডেফিনেটলি ডেফিনেটলি সেগুলো হচ্ছে দেশ বিরোধী। কেন বলছি,
লাস্ট যে একটা ইয়ে করলো যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, হুম, এবং আরেকটা করেছে স্টারলিংকের, যেটা হচ্ছে যুক্তরাজ্যের রাজ্যভিত্তিক ইন্টারনেট সেবাদাতা এবং কৃষি হুম, খাতের যেসব চুক্তিগুলা করে গেছে, এই চুক্তিগুলোতে কি হয় যে দুটো দেশের একটা স্বাভাবিক এবং হচ্ছে বাণিজ্যিক সুসম্পর্ক, এবং উভয় কান্ট্রির হচ্ছে সুবিধার্থে। তো বর্তমানে কর মানে বাংলার মানুষকে এতই বোকা মনে করেছে ডক্টর মোহাম্মদ মানে ইউনূস, উনি ভাবতেছেন উনি বিশ্ব প্লেয়ার, ঠিক আছে। তো উনি হুম, হচ্ছে ইমোশনের গল্প এবং হচ্ছে যে চোখের দৃশ্যমান কোনো কিছু দেখালেই মনে হয় যে বাংলার জনগণ তাকে অ্যাকসেপ্ট করবে, তাকে হচ্ছে বিশ্ব প্লেয়ার হিসাবেই চিন্তা করবে। উনি হচ্ছে হুম, কর বাঁচানোর জন্য, কমানোর জন্য কি করলো, দেশকে আরো হচ্ছে অযৌক্তিক শত শত, মানে শত শত না, আমি যে আবু মোহাম্মদের যে কথাটা বললেন ওনার কাছে ওখানে হুম, আমি হচ্ছে ওই নিউজটা পড়ছিলাম যে হাজার হাজার হচ্ছে মনে করেন আপনার সুবিধা করেছে কে, মানে আমেরিকান গোষ্ঠী ব্রিটিশ কান্ট্রির সাথে হচ্ছে এই কাজটা করেছে, কিন্তু হুম, বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না। মানে আমার দেশের জনগণের কাছে মাথার উপর শুধু বোঝার উপর বোঝা ঋণ রেখে যাচ্ছে। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত হচ্ছে ঋণ রেখে গিয়েছিলেন, আর লাস্ট কত ঋণ হলো, 23,000 কোটি টাকা সম্ভবত। হুম, হুম, আরেকটা আরেকটা জিনিস না বললে নয়, আমাদের বিগত শ্রদ্ধেয় উপদেষ্টা মহল, আমি তাদেরকে উপদেষ্টা বলি না ভাই, আমি বলি অপদেষ্টা। কেন অপদেষ্টা? তারা যে ছাত্রদের মাথার উপর ভর করে আসলো, যে ছাত্ররা তাদেরকে ভালোবেসে মহান হচ্ছে দুর্নীতিমুক্ত এবং শ্রেষ্ঠ মানবী, শ্রেষ্ঠ মানব হিসাবে নিয়ে আসলো, বললো যে তারা হচ্ছে আমাদের দেশ সংস্কার করবে, আসলে তো তারা অবৈধ, মানে জাতীয় মানে কি বলে এটাকে, আমাদের তো কোনো হচ্ছে যে কোনো জায়গায় তাদের ম্যান্ডেট নাই, হুম, ঠিক আছে কি, মানে তাদের তো ম্যান্ডেট নাই, তারা কি কোন উদ্দেশ্যে আসছে, মানে কোন জায়গার ভিত্তিতে আসলো, কাদের কাছে শপথ, কার কাছে শপথ গ্রহণ করলো, পুরো হচ্ছে সংসদ ভেঙে দিল, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, তারা এসে হচ্ছে দেশের মহামানব আর মহামানবী হলেন। রিজিওনা হক, এই হুম, মহিলা কি করেছেন? এই মহিলা বললেন যে আমরা হচ্ছে জলবায়ু ঠিক করতেছি, সেন্ট মার্টিনের কোরাল ভেঙে যাচ্ছে, সেখানে যাওয়া যাবে না, সকালে গেলে সন্ধ্যায় আসতে হবে, শিপ বন্ধ করে দিল। তার একটা অংশ মনে করেন আমরা গুগল শট আউটেও পাই না, মানে কি একটা অবস্থা। উনি এখন যেমনই মানে পদচ্যুত হয়েছেন, বাংলাদেশের মিডিয়া তাকে নিয়ে কিন্তু হুম, ঠিক নিউজ করলো এবং তার হচ্ছে কুকীর্তি দুর্নীতি ঠিকই বের করলো। তিনি 4 কান্ট্রিতে কত হাজার কোটি টাকা পাঠিয়েছেন। আসিফ মাহমুদ ভুঁইয়া, উনি হলেন ছাত্রদের জাতির বীর, এই সেই বীর যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাল ভাত ছাড়া খাওয়ার আর কোনো কিছু মনে হয় ক্ষমতা ছিল না। এটাকে আমি ছোট হুম, করে দেখি না, একটা স্টুডেন্ট লাইফে অনেক কিছুই হয়, কিন্তু যে হচ্ছে জানেও না উপদেষ্টা হওয়ার পর পরই যে কোন জোতাটা কোন ড্রেসের সাথে ম্যাচ করতে হবে, মানে ফ্যাসিনেট কোনো কিছু জানে না, সেই মানুষ এসে উপদেষ্টা হয়ে গেল ছাত্রদের পক্ষ থেকে, এবং ছাত্রদের পক্ষ থেকে হওয়ার কারণে 4 কান্ট্রিতে 11,000 কোটি টাকা পাচার করলেন। এখন কেন সেই সব ছাত্ররা, সেই সব জঙ্গিরা কেন কথা বললে না? কারণ তাদের উদ্দেশ্যটাই ছিল দেশ ধ্বংস করা। মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো না, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বুকের ভিতর আগলে রেখেছিলেন, দেশকে বাঁচিয়ে রেখেছিলেন, তারা কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না, দ্যাটস ওয়াই হচ্ছে এই কাজটা করেছে। এখন আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে তারেক রহমান আহ বর্তমান হচ্ছে প্রধানমন্ত্রী, এই নির্বাচন তো অবৈধ কিনা সেটা পরের কথা, মজার বিষয় হচ্ছে যে বানরের হচ্ছে পাউরুটি ভাগাভাগি একটা নির্বাচন হয়েছে, হুম, তাই না? মামার ভাগ্নের নির্বাচন, যেখানে হচ্ছে তারা কেউই মামা ভাগ্নিকে অ্যাকসেপ্ট করছে না ভাই। হুম, বাংলার জনগণ 40% মানুষ না করে দিয়েছে, ভোট দিবে না। এত হুম, মানে প্রচারণা করলো সরকার থেকে, তারপরেও দেখেন হা ভোটের জায়গায় না ভোট, কত না ভোট পড়েছে, যেখানে আমরা মানে স্বয়ং আওয়ামী লীগ ছাত্রলীগ বা আমাদের যে সংগঠন তারা প্রত্যেকে কেউই নির্বাচনে মনে করেন ভোট দেয়নি, তাতেও এত ভোট না হুম, ভোট। তার মানে বোঝেন যে সে ম্যান্ডেটের জায়গাটা কোথায় ছিল। এই মামু ভাগ্নার নির্বাচনের ভাগাভাগির পরেও তাদেরকে হচ্ছে কম্প্রোমাইজ করতে হচ্ছে একে অপরের সাথে। হুম, মামা বলতেছে যে মানে আমাদের চুম্মেওয়ালা বাবা পীর বলতেছে যে এই আসুন, আমাদের না দিলে আমি আন্দোলনে নামবো। ভাগ্নে বলতেছে হুম, ঠিক আছে মামা চলেন যাই, দিয়ে দেই। এভাবেই তো হলো নির্বাচন, ঠিক কিনা? হুম, হুম, তো সেই জায়গায় তারেক রহমান ওই পথে হাঁটবেন কিনা আমি জানি না, তবে একটা সত্যি কথা, বিগত যে ইতিহাস,
হুম, বিএনপির শাসন আমলে। সেই শাসন আমলের অগ্নি সন্ত্রাস, বোমা সিরিজ, তারপরে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার যেগুলো হয়েছে বাংলার জনগণের সাথে, আহ, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের জনগণ অনেক বেশি সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে। এত বছর পরেও এসে প্রুভ করেছে যে না, আমরা বিএনপিকে চাই না, যার কারণে ভাগাভাগি করে নির্বাচনে পার হতে হয়েছে, একটা পুতুল সাম্রাজ্য ক্রিয়েট করেছে। হুম, আমি জানি না তারেক রহমান এসে যে দ্বিচারিতার ভাষা বলছেন, এবং হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে তারা যে দ্বিচারিতার গল্প হাঁকাচ্ছেন, সেই জায়গায় তারা হয়তো সেই পথেই হাঁটবে, বোঝা যাচ্ছে এটা সময়ের অপেক্ষা। আমরা দেখবো বাংলার জনগণ তারা আসলে কি করে। তারা যদি স্বাধীনতার সপক্ষের মানুষ হয়ে থাকে, হুম, তারেক রহমান যদি স্বাধীনতার সপক্ষকে বিশ্বাস করে থাকেন যে এই দেশ হচ্ছে আমার, এ দেশ হচ্ছে আমাকে বাঁচাতে হবে, দেশকে আগে রাখবেন নাকি জাতিকে আগে রাখবেন, সেটাই হচ্ছে হুম। বড় প্রশ্ন। উনি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঠিক রাখবেন নাকি হাওয়া ভবন গড়বেন, এটা সময়ের অপেক্ষা বলেই দিবে। কিন্তু দ্বিচারিতা তো অনেক কিছুই বলতেছে। আশা হুম, রাখবো যে যেহেতু উনি অবৈধভাবে হোক আর যেভাবে হোক, অন্তত পক্ষে এই দেশের জনগণের প্রতি যেন সহানুভূতিটা দেখান। আর এই যে হুম, সস্তা ইমোশন, আমি এই চেয়ারে বসবো না, ওই চেয়ারে বসবো না, এই ধরনের ইমোশন আসলে দেখে লাভ নেই। বাংলাদেশের মানুষ এখন প্রচুর স্মার্ট, প্রচুর হচ্ছে জ্ঞান রাখে। এখন অনলাইনে টাইপ করলেই মনে করেন সবকিছু চলে আসে, ইতিহাস কোথাও লুকোনোর কোনো কিছু নাই। জামাত শিবির চাইলেও হচ্ছে তাদের রক গল্প মানে মুছে ফেলতে পারবেন না। আর হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাস বা বোমা সিরিজ চাইলেও হচ্ছে মুছে ফেলতে পারবেন না। তো হ্যাঁ, একেবারেই তাই। বর্তমান জেনারেশন যারা আছে তাদের কিন্তু দেখার বাকি ছিল ভাইয়া, সেটা কিন্তু হুম, 5ই আগস্ট পরবর্তী দেখেছি, এবং অনেককে আমি হতাশাগ্রস্ত ভাবে মানে কথা বলতে দেখেছি। আমি এখন রিক্সাওয়ালা সিএনজি ওয়ালাদেরও দেখি, নারীরা এখন কি পরিমাণ মনে করেন অসন্তুষ্ট, তাদের সিকিউরিটির অভাব, তারা ভয়ে রাত মনে করেন 10টার পর থেকে চিন্তা করে যে বাইরে থাকবো কিনা, মোবাইল বা আমার পার্সটা কিভাবে ধরে রাখবো, মানে হুম, আমি হুম, বাসা হুম। পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নারীদের জন্য উন্নয়ন করে গেছেন, নারীদের নিয়ে উনি চিন্তা করেন, দেশ ভালোবাসেন, দেশকে বাঁচাতে চেয়েছেন, এটা মানে দিনের আলোর মতো স্বচ্ছ, এবং এটা প্রতিটা মুহূর্তে মানুষ উপলব্ধি করতেছে। আপনি তো দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এখন সাবেক। তো এবং আমরা আমাদের ছাত্র জীবনে একটা জিনিস দেখেছি, শিক্ষক মানে ছাত্র শিক্ষক যে সম্পর্কটা, এই সম্পর্কটা পুরোটাই হচ্ছে একটা শ্রদ্ধার উপরে দাঁড়িয়ে থাকে একটা সম্পর্ক, এবং একটা ভীষণ বিশ্বাসের একটা সম্পর্ক এটা। শিক্ষকতা পেশা এরকম কোনো পেশা না যেখানে অডেল টাকা উপার্জন করবার সুযোগ রয়েছে, কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ শিক্ষক হবার স্বপ্ন দেখতে শুধুমাত্র সম্মান প্রাপ্তির আশায়, যে সমাজে আমার একটা সম্মানজনক অবস্থান থাকবে, একজন শিক্ষক হিসেবে সবাই আমাকে সম্মান করবে, আমার হাত দিয়ে অনেক স্টুডেন্টরা শিক্ষিত হবে। তো এই যে যে সম্পর্কটাকে আমরা দেখে এসেছি বরাবর, এই জায়গাটা 5 তারিখের পরে আমরা দেখলাম শিক্ষকদের গলায় জুতার মালা পরানো থেকে শুরু করে শিক্ষকদের গায়ে হাত তোলা, তাদেরকে মারধর করা, এবং সেটা খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকদের গায়ে হাত তুলেছে কিছু পাকিস্তানপন্থী হায়নার বাচ্চা, কিছু জঙ্গি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের ট্যাগ লাগিয়ে এদেশকে পাকিস্তান বানাবার চেষ্টা করছে। সেই হায়নার বাচ্চারা অনেক শিক্ষককে গায়ে পর্যন্ত হাত তুলেছে। এটা দিয়ে আগামীতে যারা আগামী প্রজন্ম, তাদের কাছে কি বার্তাটা যাচ্ছে? ছাত্র শিক্ষকের সম্পর্ক কি আগের জায়গাটা থাকছে, নাকি এটা আসলে আহ, একটা পরিবর্তন আসছে আসলে এই সম্পর্কের জায়গাটায়? ধন্যবাদ ভাইয়া। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আসলে বাংলাদেশ ছিল না। তার যে রূপ, বিবর্ণ রূপ, আমরা আসলে ভাবতেও পারিনি যে আমাদের এই নতুন প্রজন্ম কিভাবে বেড়ে উঠছে, তারা কালচারকে অগ্রাহ্য করতেছে, তারা হচ্ছে সম্মানের জায়গা থেকে বিচ্যুত হয়েছে। মানে স্নেহ, আমরা যে ছোটবেলায় পড়তাম না যে বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, গুরুজনকে মাথায় তুলে রাখো, মানে গুরুজনকে সেই জায়গাটা দিতে বলেছেন। এখন আর যে এই জায়গাটা নেই, এটা 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে আমাদের অভিভাবকরা এবং যারা হচ্ছে আমাদের মানে কি বলে দিক নির্দেশনা দিয়ে থাকেন, যাদের মাধ্যমে আমরা শিখে থাকি, তারা না এটা উপলব্ধি করেছে 5ই আগস্ট পরে, মানে খুব ভালোভাবে যে এমন এক বিপর্যয়ের মুহূর্তে পৌঁছে গেছে, এটা না আমরা আসলে কেউ অনুভবই করতে পারিনি। ইভেন আমি নিজেও করতে পারিনি যে আমরা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি। তো এই যে একটা বিবর্ণ রূপ, বিবর্ণ চেহারা, একটা হচ্ছে মানে কেমন জানি হাইনাজ একটা
ক্যারেক্টার নতুন প্রজন্মের কাছে। এই হুম হুম জিনিসটা ভীষণ ভাবে মনে করি আমি আগামী প্রজন্মের জন্য বাজে একটা বার্তা, হুম ভীষণ রকম বাজে বার্তা। কিন্তু একটা জিনিস ভাইয়া আমি খেয়াল করে দেখেছি, সারা বাংলাদেশে যত রকমের অন্যায়, অবিচার, পুলিশ হত্যা, শিক্ষকদের হয়রানি করা, কমিটি বডি থেকে বের করে দেওয়া, তারপরে বিভিন্ন ধরনের মানে পেশাজীবী মানুষদের মানে অন্যায় করাটা, তারপরে আপনার এই যে মুক্তিযোদ্ধাদের হচ্ছে জুতার মালা হুম পরিয়ে দেওয়া, শহীদ মিনার গুড়িয়ে দেওয়া, আমি কিন্তু আমার অবজারভেশন থেকে আমি যত খেয়াল করে দেখলাম এটার পিছনে না একটা গোষ্ঠী দায়ী, বরাবর একটাই গোষ্ঠী। এই ধরনের অন্যায় করার পিছনে একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে পাখি প্রেতাত্মা, জামাতে ইসলাম। তারা ধর্মকে ব্যবহার করে মানুষের মানে ইমোশনকে এমন ভাবে মানে অ্যাটাক করে, এমন ভাবে তারা হচ্ছে কুসংস্কার, ভয় ভীতি দেখানো। যারা জান্নাতের টিকিট বিক্রি করতে পারে ভাইয়া, তারা ব্রেন হুম মানে মগজ ধোলাই কিভাবে করে এটা তো বলার অপেক্ষা রাখে না, বোঝেন? হুম তো সেই জায়গায় তারাই হচ্ছে এরকম করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করেন টিচারকে আঘাত করা, অন্যায় অবিচার যা করছে সেটাও হচ্ছে ওই জামাতে ইসলামের লোকজন, ছাত্র শিবির। আবার মনে করেন যে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের যা যা করেছে সেগুলাও তারা করেছে। আর শিক্ষকদের যেভাবে হচ্ছে অন্যায় করছে, মানে অপবাদদের মাধ্যমে মেরে দেওয়া, হাত তোলা, এ ধরনের অন্যায়গুলা না, যেসব বাচ্চা স্কুলের, হাই স্কুলের বাচ্চা, তাদেরকে যে লেলিয়ে দেওয়া হয়েছে, তারা কি হুম আসলে হুম কিছু বোঝে? তারা কিন্তু কিছু বোঝে না। তাদেরকে বলছে অমুক টিচারটা ভালো না, এই রোডে থাকা যাবে না। আর ওই হুম সময়টাই হচ্ছে মানে বর্তমান জেনারেশন, আমরা না একটা ট্রেন্ডের উপরে চলি, যে এটা কোনো কিছু সামনে আসে ওইটা নিয়ে আমাদের এগোতে হবে, ওইটা নিয়ে একটা মানে হাইপ চলে। তো ওই হাইপটাকে গ্যাদার করেই তারা হচ্ছে এইসব বাচ্চাদেরকে ওই পথে নামাই দিয়েছে। বাচ্চারা নিজেরাও বুঝে উঠতে পারেনি। আমার আহ, মনে আসতেছে না, কোনো একটা স্কুলে এরকমই হয়েছিল যে ওনার মানে সহকারী একজন শিক্ষককে তারা হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সম্ভবত হুম 6-7 এর বাচ্চা কাচ্চারা। পরবর্তীতে ওরা নিজেরাই তাদের ভুল বুঝতে পেরে শিক্ষকের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে এবং ফুলের মালা দিয়ে কিন্তু স্কুলে বরণ করেছিল। হুম হুম তার হুম মানে এটা কিন্তু স্পষ্ট একটা বার্তা যে তাদেরকে এটা লেলিয়ে দেওয়া হয়েছিল। একদম। তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তোমরা এটা করো, এবং এটা হচ্ছে তাদের স্বার্থ হাসিলের জন্য। আরেকটা হুম হুম বিষয় মানে খেয়াল করবেন আপনি, আসিফ মাহমুদ ভুঁইয়া, হুম আসলে ওর নামটা নিতেই না আমার ট্রাস্ট মি, আমার গায়ে মনে করেন আগুন জ্বলতেছে। মনে হয় যে কি বলবো আর কি করব, যার হচ্ছে নীলা মার্কেটের হাঁস না খাইলে হয় না, ওয়েস্টিনে না গেলে হয় না। আবার হুম হচ্ছে যার মনে করেন যে 18 মাসের উপদেষ্টা সময়ে কি বলে এটা জানি, বড় বড় হোটেল, ইন্টারকন্টিনেন্টালের মতো জায়গায় তাদের রুম থাকা লাগে, এই হুম হচ্ছে অবস্থা। তো সেই আসিফ মাহমুদ ভুঁইয়ার বাবাও কিন্তু একজন হিন্দু আহ, আহ, হ্যাঁ শিক্ষক সম্ভবত, এবং এটা আসিফ মাহমুদের টিচারও ছিলেন। তাকেও কিন্তু হুম লাঞ্ছিত করে মেরে, রড দিয়ে মেরে কিন্তু বের করে দিয়েছিলেন। তা আপনি হুম কোথায় যাবেন? মানে আমি কোন জায়গাটা নিয়ে কথা বলবো বলেন তো, যে জায়গাটায় হচ্ছে তারাই একই গোষ্ঠী, না কিন্তু বিষয়টা হচ্ছে একই স্মৃতি, গোষ্ঠী। এটার যে দীর্ঘমেয়াদী একটা প্রভাব, এই প্রভাবটা সবচেয়ে হ্যাঁ, আতঙ্কের জায়গা শিক্ষক ছাত্র সম্পর্কের মধ্যে। হ্যাঁ, ওই 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 জিনিসটা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো না, আমার নেত্রী আসলে জনদরদি, তিনি হচ্ছে দেশকে ভালোবাসেন, তার জনগণের প্রত্যেকটা মানে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, মৌলিক অধিকার হচ্ছে সম্পূর্ণ করার জন্য যা যা করেছেন। কিছু ক্ষেত্রে মানে এই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সবাই এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তো তারা হচ্ছে মাদ্রাসা নিয়ে মানে এসে আবার এই ধরনের মগজ ধোলাইয়ের কাজকর্ম করবে না তো কি করবে বলেন আমাকে? তারাই তো টিচার মারবে, তারাই তো হচ্ছে যে বাঙালির জাতিসত্তা নিয়ে প্রশ্ন তুলবে, তারাই তো হচ্ছে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলবে, তারাই তো হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে বিভিন্ন আরবি ফার্সি উর্দু ঢুকায় হচ্ছে মনে করেন কাওয়ালি মাওয়ালি গাইবে। তারা তো হুম হচ্ছে জিন্নার হচ্ছে জন্মদিন পালন করবে, করবে তো। তারা তো বাঙালি সংস্কৃতিকে ধারণও করে না। তো এই ভাবনাটা হচ্ছে অনেক দিনের চর্চাই, তারা হচ্ছে আমাদের ভিতরে ঢুকে থেকেই গুপ্ত, তারা হচ্ছে সবকিছু আমাদের খেয়ে পড়েই আমাদেরকেই ধ্বংস করেছে। বিষয় সেটা না, আমি এটা বিশ্বাস করি আগামীর আলফা জেনারেশন আহ স্বাধীনতা চেতী বিশ্বাসী হবেন এবং হচ্ছে বাংলাদেশকে ধারণ করবেন। ইতিমধ্যে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতেই দেখি, অনেক ব্লগার এবং অনেকের
বাচ্চা কাচ্চাদের দেখতে পাই রাস্তাঘাটে, এখনো তারা জয় বাংলা স্লোগান দেয়, এখনো হুম, হুম, হচ্ছে হুম। মনে করেন জাতীয়তাবাদী স্লোগানের মাঝখানে বলে জয় বাংলা চলে আসেন। জয় বাংলা বলে। এটা না অনেক ভালো লাগে ভাই, আমি হাসছি, মানে এত দুঃখের হুম। মধ্যেও হাসি আসে যখন হচ্ছে এই জয় বাংলাটাই হচ্ছে এসে মানুষের সামনে এসে দাঁড়ায়, হৃদয়ের মানে উম, ধারণ তো আসলে মুছে দেওয়া যায় না। তো আগামী একদমই জেনারেশনের তাই। কাছে যে বার্তাই যাক, আমরা বিশ্বাস করি যে আমরা সঠিক পথেই হাঁটবো, এবং পথ হারাবে না বাংলাদেশ, এটাই সত্যি কথা। একেবারেই তাই। এবং জয় বাংলা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই দুটাকে মুছে দেবার বা নিষিদ্ধ করবার চেষ্টাটা তো আজকে থেকে না, সেটা বাংলাদেশের জন্মের আগে থেকেই চলছে এবং আগামীতেও চলবে যতদিন এই দেশ পাকিস্তানি প্রেতাত্মামুক্ত না হচ্ছে। যতদিন এই দেশের মাটিতে একটা পর্যন্ত রাজাকারের বাচ্চা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ এবং জয় বাংলা এই দুইটাকে নিষিদ্ধ করার, এই দুইটাকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা এরা করে যাবে। তো কিন্তু বাংলাদেশের জাতিগতভাবে বাঙালি কখনোই মুক্তিযুদ্ধ বিরোধী না। সেই বিশ্বাসটা আমাদের বরাবরই রয়েছে। ৫ই অগস্টের বিভ্রান্তির মধ্যে যারা পড়েছিলেন তারাও ফিরে এসেছেন। প্রত্যেকেই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন এখন। এবং আগে ওরা যেভাবে ৫ তারিখের পরে রাষ্ট্র ক্ষমতা দখল করে যে ভাষায় কথা বলতো দেখবেন এখন অনেক নমনীয়ভাবে কথা বলে। কারণ বুঝতে পারছে যে সময় ঘুরে যাচ্ছে।